আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওই ওই আকাম কুকাম করবে আবার, দোষ না, ওর গালি দিলেই দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দেবো একদম। বলেই বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গতরাতে ওই রুমে গেল, নিজের কপালটা দেয়ালে ঠুকতে মন চাইছে এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল, জান আমার, প্লিজ এখন থামো, চলো খাবে এখন, তোমার শক্তি হবে, তাহলে শক্তি পেলে আরো ভালো মতো চুল ছিঁড়তে পারবে। পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসলেই পৌষ তৌসিফের প্লেটে গরুর বট ভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতেই সোহা বলল, এসব খেয়ে পরে পেটে ব্যথা হবে, আনহেলদি খাবার। পৌষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার এই আউলা প্রেমের বাউলা বাতাস অন্য বেটাকে করো যাও, এই বেটাকে বাতাস করার জন্য আমি আছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পরোটা আর বট ভুনা আজ বহু বছর পর খেলো ও। আগে মা খাওয়াতো, 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত, এখন খাওয়া হয় না। কুরবানিতে এত এত গরু কুরবানি করার পরও বট খাওয়া হতো না, বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালো লাগা কাজ করলো। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল তৌসিফ। পৌষ একটাই এখনো শেষ করতে পারেনি। তৌসিফ ভাবলো, এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখো, যেন সবাইকে চিড়ে ফেলবে। পারলে কখন জানি তৌসিফকেই খেয়ে নেয়। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পৌষ। মাথায় ওর কি যে কিড়া উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পৌষকেও দেখে নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল, ব্যাস এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষের দেয়া ভেলভেটের লোফার পরল তৌসিফ। এতে অবশ্য পৌষ শান্ত আছে কিছুটা। আচমকা পৌষ সিটি বাজাতেই তৌসিফ ওর দিকে তাকালো, ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি? গাড়ি থামান। হানি লেট হচ্ছে। তাতে আমার কি? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। গাড়িটা থামাতেই জানালা খুলল পৌষ। পাশে পুরা ভুট্টা বিক্রি করছে। পৌষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা, একটা ভুট্টা দিন তো। লোকটা ভুট্টা এনে দিতেই পৌষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইল টাকা, কিন্তু পৌষ মুখ ঝামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, ভুট্টা 30 টাকা খালাম্মা। পৌষ মুখ ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতেও যেন মিনমিন করলো। পৌষ ব্যাগ হাতে দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে যান, উনি দিবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আমাকে তোমার কালো জান মনে হয় বুশরাত। পৌষ জহুরি চোখে তাকালো, পলক ফেললো পিট পিট করে, অতঃপর ভুট্টায় কামড় দিয়ে বলল, উফ, টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে কি দিয়ে তৈরি, কোন মাটি, মাটির জাত কি? তৌসিফের জানতে মন চাইল। পৌষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে আবার। করবে না? নজর দেনি। বিশ্বাস করি না। সত্যি বলছি। ঋণ রাখে না পৌষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খাবেন আপনি। তৌসিফ কথা বাড়ালো না। ড্রাইভিং করতে করতে ভুট্টা কামড় দিতে খেতে লাগলো। খেতে খেতে সে পুরোটাই খেলো। পৌষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5টা দানা অবশিষ্ট ছিল, যা পৌষ খেলো। তৌসিফের এসব খাওয়া হয় না, সর্বোচ্চ বয়েল কর্ন খায়ও। এভাবে পুরাটা খাওয়া হয়নি কখনো। পৌষ হয়তো বুঝলো, তাই কিছু বলল না ওকে। ভার্সিটিতে নামিয়ে দিয়েই তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে? এত ঝগড়া পারো তুমি? এই দিক দিয়েই বাসায় যাবো তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে।
বলে অপেক্ষা করলো না পৌষ, গেট পেরিয়ে ভেতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুর বাড়ি এসেছে হেমন্ত। এতদিনের ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি। শ্রেয়া অবশ্য বুঝতার মেয়ে, সহসা রাগ করে না, তবে আজ রেগে আছে কিনা তা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাতে ধরে ওর পিছু পিছু কাজিনগুলো এসেছে, তাদের একমাত্র ভাবি শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানেক হলো। ইনিমিনি দরজা খুলেই হেমন্তের কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। পিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখেই ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না বলল। পেছনে 2 ভাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতেই দুজন বিনয়ের সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল। একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা, ওই ব্যাগটাতে কাঁচা মাছ, এগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্র মহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের ওপর। ছেলেটা অনেক বুঝদার। এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনার? তবুও সে এই কাজগুলো করবে। বাড়িতে ছেলে না থাকায় যে কাজগুলো করা ঝামেলার, তা সব হেমন্ত করে দেবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়, কিন্তু হেমন্তের মতো মেয়ে জামাই থাকাতে সে কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সে এই কাজগুলো করেছে। হেমন্তের শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করে সোজা হেঁটে ভাবির রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না মাস হলো, ছুঁয়ে দেখা হয় না, ভাগ্যক্রমে 1-2 চুমুও খাওয়া হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলোচনা চলল। মেইন মুদ্রা অবশ্য পৌষরাত। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার, সবটা শুনে বললেন, ওর কপালে সুখ খুবই কম ছিল হেমন্ত। যার মা বাবা নেই, আসলে তারা কোনোদিনই প্রকৃত সুখ পায় না। আমাদের পৌষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো আমাকে, মুখ ঘুরিয়ে চলে গেল। আমার অনেক আদরের এই বোনটা, ফার্স্ট কাজিন, মায়া বা টান যেটাই বলুন, একটু বেশি। চিন্তা করো না বাবা, সময় মানুষকে মানাতে শিখিয়ে দেয়। পৌষ নাদান, শিখে যাবে। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত এদিক ওদিক তাকালো। ওর শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কি না। কেন যে কথা বোঝে না। এসেছো না তুমি? তোমাকে দেখলেই রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লাজ বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়াল তার প্রেয়সীর রুমে। ঢুকতেই দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে আছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তর খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনে গুনে 27 দিন। মুখের কথা বুঝি এটা? ভিডিও কলে কি মন মানে? ইনিমিনি একদম লেগে ঘেঁষে আছে শ্রেয়ার কাছে। এদের কথারও জের সেই পৌষকে ঘিরে। মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা কাখালো, শুধালো, বের হ সবগুলো। সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুরুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরও নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন, এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা পক্ষপাত মুক্ত, একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কেলাতে কেলাতে বের হতেই ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না, জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনই বসা খাটে, টলমলে চোখে তাকিয়ে সে। হেমন্তর বুকে ঝড় উঠে গেল মুহূর্তেই। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখের পানিটুকু পড়ার সুযোগ না দিয়ে 2 চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো,
তার বুক চিনচিন করছে। রোজ কথা হতো, তবুও আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয়, কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না। নরম মনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। দুই হাত মেলে তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোচ্ছে ওর ফ্রকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলেও তো কষ্ট, ও তো কাঁদে শ্রেয়। বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই? বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উপরে উঠে এলো। নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল, সবটা চলল একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া, ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় বলল, পৌষটা রেগে আছে। হুম, আপনি জাননি আর? গেলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসায় দিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল। হেমন্তর বুক ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি, জানোই তো রাগ পুষে রাখতে পারে না ও, বড্ড জেদি কিনা, মনে জমিয়ে রাখে না কিছু। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিল এর জন্য, যাতে এসবে তুমি স্ট্রেস না নাও। পৌষকে দেখতে যাব। এখন না। ওকে সত্যিটা বলেছেন? অর্ধেক। হেমন্তর বুকে মাথা এলিয়ে রাখলো শ্রেয়া। তার আফসোস হয়, এক প্রকার জোর করেই বাবার বাসায় এসেছিল ও। শ্বশুর থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনে হাজির তার জামাই। অনেক ভালোবাসে কিনা, তাদের সেই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া তাতে খুব খুশি। অথচ এই বাবুকে ঘিরেই সবচাইতে বেশি পাগল তো পৌষ। নামটাও নাকি সে রাখবে। তৌসিফ পৌষকে বাসায় নামাতেই হঠাৎ গল্পে ভেরিয়ে গেল। খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠল পৌষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমে আরামদায়ক কাউচে হাত পা উঠিয়ে বসল। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতে মুখে যতটা পারল চিপস ঠুসতে লাগলো পৌষ। এভাবে মুখ ভরে চিপস না খেলে ওর শান্তি লাগে না। আচমকা মেনু পাশ দিয়ে যেতে যেতে বলল, এটা আমার টিভি দেখার সময়। দলিল দেখা। মিনু নাক ফোলালো। সোহা রুমে গিয়ে বিচার দিল। আপা টিভি দেখতে দিচ্ছে না। সোহা হাতে লোশন লাগাতে লাগাতে বলল, এই আপদ যে কবে বিদে হবে? আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোহা ঘরে ও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই। দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতেই পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলল, কি? এই সময় মিনু টিভি দেখে। মুখেরটুকু শেষ করে পৌষ বলল, আমি কি ওর চোখ ধরে রেখেছি? এসব বাচ্চাদের জিনিস অফ করে ওকে দেখতে দাও। আমি এই বাড়ির কে? সোহা হকচকালো এহেন প্রশ্নে। পৌষ নিজেই বলল, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কটমটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশের কাউচে ফেলে পৌষ উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসেই বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশে। পৌষ এদিক ওদিক হেঁটে সোহার রুমে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে ঢোকে ও। ঢোকা মাত্রই অবাকের শেষ প্রান্তে পৌঁছলো। কোনো কাজের মেয়ের রুম এতটা বিলাসিতাপূর্ণ কেন হবে? আলমারি খুলেও আরেক দফা চমকালো ও। শক্ত চোয়াল করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতেই বুয়া এসে বলল, কিছু বানিয়ে দিব ছোট ভাবি? সন্ধ্যায় কি খাবেন আপনি? চলো চা খাই। বুয়া 1 কাপ বসাতেই পৌষ বলল, আমরা তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন। 6 কাপ চা বসাও।
বুয়া আশ্চর্য হলেও তাই করলো। পৌষ মিনি টেবিলে চা নিয়ে বসতেই সোহা কোথা থেকে এসে বুয়ার সাথে ধমক দিল। কখন পাস্তা করতে বলেছি বুয়া? আমার গ্রিন টি কোথায়? মিনু ক্ষুধা পেয়েছে। পৌষই বুয়াদের বলেছে ওর সাথে চা খেতে, একা মজা লাগে না চা খেতে। সোহার আচরণে উঠে দাঁড়ালো পৌষ, উঁচু গলায় বলল, কোন সাহসে তাকে কাজের বুয়া ডাকো? নিজে কি খেয়াল আছে? বয়সে তোমার থেকে বড় উনি, উনি কেন তোমাদের কাজ করবে? সোহা দাঁতে দাঁত চেপে বলল,